রুদ্র কথাগুলো বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরশি এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরশির হাত আপনা আপনি আরশির গালে চলে গেল। দুহাত দিয়ে নিজের গাল ঢেকে আছে। আচমকাই নীলা রুমে এসে অস্থিরতার সাথে বলল, আসু, তাড়াতাড়ি চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। আরশি কিছু বলল না, আগের মতোই গালে হাত দিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নীলা আরশির দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিরে, গাল ঢেকে রেখেছিস কেন? তাড়াতাড়ি চল। নিচ থেকে ডাকাডাকির শব্দ ভেসে আসতেই নীলা হন্তদন্ত হয়ে আরশির হাত ধরে টেনে নিয়ে গেল। নিচে এসে আরশিকে আবারও রৌদ্রের পাশে বসিয়ে দিল। রৌদ্র আর চোখে আরশিকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। আরশি লজ্জায় মাথা নিচু করে আছে। হুজুর সাহেব আবারও আরশিকে কবুল বলতে বলল। আরশির চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস নিল। নিজেকে শান্ত করে নিম্ন স্বরে কবুল বলে ফেলল। পরপর 3 বার কবুল বলেই আরশি নিজের জীবন রৌদ্রের সাথে জড়িয়ে নিল। আরশির কবুল বলার পর রৌদ্র কোনো সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গে কবুল বলে দেয়। আকদ ভালোভাবে সম্পূর্ণ হতেই পুরো বাড়ি জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। আরশিকে একে একে সবাই জড়িয়ে ধরেছে, অভিনন্দন জানাচ্ছে। রৌদ্র আর আরশিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে সবাই নিজেদের মূর্ত করে আড্ডায় মেতে উঠল। আকাশে গোলাকার চাঁদের আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে আছে। চাঁদটা কিছুক্ষণ পর পর কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার উজ্জ্বল হয়ে উকি দিচ্ছে। শীতল হাওয়া বইছে চারপাশে। পুরোটা ছাদ জুড়ে আরশির বন্ধুদের হইচইয়ের শব্দে পরিবেশ গরম হয়ে আছে। রৌদ্র আর আরশি চুপচাপ বসে আছে তাদের মাঝে। আজ রাত সবাই আরশির বাড়িতেই থাকবে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আদিব হাসান এক প্রকার জোর করে রৌদ্রদের রেখে দিয়েছে। বড়রা সবাই নিচে বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে, আর ছোটরা সবাই ছাদে আড্ডায় আসর জমিয়েছে। আড্ডার এক পর্যায়ে কাশফিয়া হুট করে রৌদ্রকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, আপনি কি এর আগে কখনো কাউকে ভালোবেসেছেন, নাকি আশুই আপনার প্রথম ভালোবাসা? কাশফিয়ার সাথে সবাই তাল মিলিয়ে রৌদ্রর কাছে উত্তর জানতে চাইছে। রৌদ্র আরশির দিকে এক পলক তাকে গম্ভীর গলায় বলল, না, আরও আমার প্রথম ভালোবাসা না। এর আগেও আমি একজনকে ভালোবেসেছি, আর এখনও তাকে ভালোবাসি। রৌদ্রর উত্তরে সবাই স্তব্ধ হয়ে গেল। সবার মাঝে গম্ভীরতা এসে ভর করেছে। রৌদ্র এমন কোনো উত্তর দিবে সেটা কেউ আশা করেনি, বিশেষ করে আরশি। আরশি তো বিস্ফোরিত চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। ডক্টর রোদ এর আগেও একজনকে ভালোবেসেছেন, আর এখনও ভালোবাসেন, কিন্তু উনি তো আমাকে বলেছিলেন উনি এর আগে কখনো প্রেম ভালোবাসা করেনি, আমি তার জীবনে প্রথম মেয়ে। তাহলে কি রোদ আমাকে মিথ্যা কথা বলেছে? আরশি মনে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চোখে মুখে কৌতূহল নিয়ে রৌদ্রর দিকে অপলক তাকিয়ে আছে। নীল উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাদের সাথে মজা করছেন তাই না ভাইয়া? রৌদ্র দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর মুখে বলল, এসব নিয়ে কখনো মজা করা যায় না। কাশফিয়া কৌতূহল মেটাতে জিজ্ঞেস করল, তাহলে কি? মানুষ তার জীবনে একবার হলেও কারো প্রেমে পড়ে। আমিও একজনের প্রেমে পড়েছিলাম, তবে সেটা শুধুমাত্র প্রেমে পড়া পর্যন্তই ছিল। মানুষ সুন্দর পরিপাটি চেহারা দেখে প্রেমে পড়ে, তবে আমি প্রেমে পড়েছিলাম একজনের অগোছালো চেহারা দেখে। কান্নার ফলে চোখ মুখ খুলেছিল, চুলগুলো এলোমেলো হয়ে পুরো মুখে লেপ্টে থাকা সেই অগোছালো মুখ। চোখের বিশুদ্ধ পানিতে গালগুলো ভিজে লেপ্টে ছিল। কারো কান্না দেখলে তো মায়া বা কষ্ট হওয়ার কথা, কিন্তু আমার এই নির্দয় মনে ছিল মুগ্ধতা। দু চোখে একরাশ মুগ্ধতা নিয়েই প্রথম দেখেছিলাম কান্নারত অবস্থায় থাকা সেই বিশুদ্ধময়ী মেয়েটাকে। এক মুহূর্তের জন্যই প্রেমে পড়েছিলাম তার ওপর। এরপর তার দেখা মেলেনি, আর আমিও খোঁজার চেষ্টা করিনি। রৌদ্র হালকা হাসল, ডান হাতের আঙুল দিয়ে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিল। আরশির দিকে অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করল। দুজনের চোখাচোখি হতেই আরশি চোখ নামিয়ে নেয়। আরশির বুঝতে বাকি নেই রৌদ্র কার কথা বলছে। আরশির বন্ধুরা সবাই কৌতূহলী চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। নির্বাণ
রৌদ্রর দিকে তাকিয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে বলল, ভাই, পরে কিভাবে কি হলো তাড়াতাড়ি বলো। রৌদ্রর নির্বাণের দিকে তাকিয়ে মুচকি হাসল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আরও বলতে শুরু করলো, তার ঠিক বছর দুয়েক পর একদিন বাইক নষ্ট হয়। বাধ্য হয়ে লোকাল বাসে উঠেছিলাম। ওই দিনই আরুকে দেখেছিলাম, তবে এবার প্রেমে নয়, ভালোবাসায় পড়েছিলাম। ভুলবশত এক অচেনা রমণীকে নিজের ছোঁয়া দিয়ে ভুলবশতভাবেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। এবার ভালোবেসেছি তার অস্বস্তিতে ঘেরা মুখ দেখে। এক নজরেই দেখেছিলাম তাকে। সে তো চলে গেছে, তবে রেখে গিয়েছিল তার নখের ছাপ। তখন তার স্পর্শ পেয়ে ভেবেছিলাম কখনো মেয়েদের সংস্পর্শে না আসায় এমন অদ্ভুত অনুভূতি হয়েছে। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ করে অল্প কিছুদিনের মধ্যেই এই অদ্ভুত অনুভূতির কারণ বুঝে গিয়েছিলাম। সেদিন থেকে কাকতালীয়ভাবে চিঠির আদান প্রদান শুরু হলো। একদিন পর আবারও আরুর দেখা পেয়েছিলাম, আর সেদিনই জেনেছি আরুই ছিল আমার প্রথম প্রেম। আর তার কয়েক ঘন্টা পরে আরুকে পাশের বারান্দায় চিঠির মানুষ হিসেবে আবিষ্কার করেছি। একই মানুষের সাথে বারবার ঘটে যাওয়া এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো কাকতালীয় নয়। এটাই হয়তো আমাদের নিয়তি ছিল, তাই বারবার আমরা ঘুরে ফিরে একে অপরের কাছে এসে পড়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র এই একজনের ভালোবাসাতেই পড়তে চাই। রৌদ্রর কথা শেষ হতেই সবাই হাততালি দিল। পুরো ছাদ কাঁপিয়ে উঠেছে তাদের সিটি বাজানো আর হাততালির শব্দে। সকলের সামনে এসব বলায় আরশি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বাতাসের তালের সাথে তাল মিলিয়ে আরশির চুলগুলো দুলছে। চাঁদের আলোয় আরশির আফসা মুখে লজ্জা আভায় স্পষ্ট দেখা যাচ্ছে। একজোড়া তৃপ্ত চোখ, জল এই চোখ দুটো শুধুমাত্র আরশিতেই নিবদ্ধ। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু ভালোবাসায় পড়েছেন কথাটা কেমন যেন অদ্ভুত লাগছে। প্রেমে পড়া আর ভালোবাসায় পড়ার মধ্যে তফাৎ কোথায়? সকলের হাসি ঠাট্টার মাঝে নীলা ভাবুকতার সাথে প্রশ্ন ছুড়ে দিল রৌদ্রর দিকে। রৌদ্র নীলার দিকে তাকালো। নীলার চোখে মুখে কৌতূহল। অবুঝ বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে রৌদ্রর দিকে কৌতূহল মেটানোর আশায় তাকিয়ে আছে। নীলার সাথে সাথে বাকি সবাই উত্তরের অপেক্ষা করছে। প্রেমে পড়া মানে একটা নির্দিষ্ট জিনিসের মায়ায় অথবা কারো মোহে জড়িয়ে যাওয়া। এই মায়া বা মোহ একটা সময় পর কেটে যায়, ঠিক যেমনটা আমি অল্প দিনে ভুলে গিয়েছিলাম সেই কান্নারত বিশুদ্ধময়ীকে, মেয়েটাকে। আর ভালোবাসা পড়া হলো একটা মানুষের নামে নিজের মনকে বিলিয়ে দেয়া। যত কিছু হয়ে যাক না কেন, মাথা থেকে আর মন থেকে সে নির্দিষ্ট মানুষটাকে বের করা সম্ভব হয় না। মানুষটার ভালো মন্দ, ব্যর্থতা সব কিছুই তখন মুগ্ধকর মনে হয়। তার সব কিছুতেই ভালো লাগা কাজ করে। মানুষটার তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসগুলোতে ভালোবাসা খুঁজে পাওয়া যায়। একবার কারো ভালোবাসায় পড়ে গেলে তাকে নিজের মন থেকে বের করা অসম্ভব। সবশেষে বলবো, প্রেম একটা সময় কেটে যায়, তবে ভালোবাসা সারা জীবন থেকে যায়। আর ভালোবাসলে নিজের মনে মনেই তাকে নিয়ে সারা জীবন ভালো থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। নীলা বিজ্ঞ মানুষের মতো মাথা দুলিয়ে বলল। আরশি মুগ্ধ হয়ে রৌদ্রর কথাগুলো শুনছিল। নিচ থেকে ডাক আসে, আরশির ঘর ভাঙল। এক এক করে সবাই নিচে চলে যাচ্ছে। আরশি যেতে নিলে রৌদ্র শক্ত করে তার হাত ধরে ফেলে। হঠাৎ করে বাঘিনী থেকে কিউট শান্তশিষ্ট বিড়াল হয়ে গেল কিভাবে? সিঁড়ি দিয়ে নামার সময় আচমকায় পেছন থেকে নির্বাণের কণ্ঠ শুনতে পায় নীলা। নির্বাণের কথায় থমকে দাঁড়ায়। পেছন ফিরে নম্র সুরে বলল, আমার আগের ব্যবহারের জন্য আমি আসলে খুব লজ্জিত। তখন মেজাজ খারাপ ছিল, কিন্তু এখন একদম ঠিক আছে, তাই নিজের ভুল বুঝতে পারছি। নির্বাণ নীলাকে পাশ কেটে নিচে যেতে যেতে বলল, লজ্জিত হওয়ার কিছু নেই। আমি কিন্তু বাঘিনী খুব ভয় পাই, তবে বিড়াল খুব ভালো লাগে আমার। নীলা নির্বাণের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামিয়েছে। কিছুটা বিনয়ের স্বরে বলল, আচ্ছা তাহলে আমি আপনাকে একটা বিড়াল কিনে দেব। নির্বাণ নীলার দিকে তাকে একটা দুষ্ট হাসি দিয়ে বলল, বিড়ালটা যেন তোমার মতো হয়। কাশফিয়ার ভুরু জোড়া কুঁচকে এলো, কপালে ভাঁজ পড়েছে। নির্বাণকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই নির্বাণ শব্দ করে হাসতে হাসতে ড্রয়িং রুমে চলে গেল।
নীলা এখনো ভুরু কুঁচকে নির্বাণের যাওয়ার পথে তাকিয়ে আছে। এই লোককে বিড়াল না বরং একটা মানসিক ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ওনার মাথায় নিশ্চিত কোনো প্রবলেম আছে। সবসময় কী সব উল্টাপাল্টা কথা বলে অদ্ভুত লোক। নীলা মনে মনে নির্বাণকে নিয়ে ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। রৌদ্র আরশির হাত ধরে টেনে ছাদের এক কোণায় নিয়ে আসলো। আরশির হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করছে। হাত ছাড়াতে না পেরে অসহায় মুখে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, এমন করছেন কেন? হাত ছাড়ুন আমার। রৌদ্রর সহজ উত্তর, নিজের ভালোবাসার বউয়ের হাত ধরেছি, অন্য মেয়ের হাত তো আর ধরিনি। রৌদ্রর নির্লিপ্ত জবাব শুনে আরশি হতাশ নিঃশ্বাস ফেলে বলল, সবাইকে নিচে ডাকছে, আমাদের এখন যাওয়া উচিত। রৌদ্র আরশির একদম কাছে এগিয়ে আসলো। আরশির দু কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল, যাব, কিন্তু তার আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। উত্তরটা অবশ্য তোমার ফ্রেন্ডের কাছে শুনেছি, কিন্তু এখন তোমার মুখ থেকে সরাসরি শুনতে চাই। আরশি মাথা নিচু করে ফেলল। রৌদ্রকে এতটা কাছে দেখে দম বন্ধ হয়ে আসছে তার। গলার মাঝেই যেন শ্বাস আটকে আসছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। আরশি দুহাত কসলানো শুরু করবে, তখনই রৌদ্রর আরশির হাত ধরে ফেলে। আরশির অবস্থা দেখে রৌদ্র ঠোঁট চেপে হেসে শান্ত গলায় বলল, তোমার নিস্তব্ধতা, লজ্জায় নুয়ে পড়া, এসব কিছুতেই তোমার ওপর প্রকাশ পায় আরও। তুমি মুখ ফুটে কিছু না বলে অনেক কিছু বলে দাও। রৌদ্র কথাগুলো বলে আরশির হাত ধরে ছাদের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, নিচে চলো ভালোবাসা বউ, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আরশি চুপচাপ রৌদ্রর সাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। নিচে আসতেই রৌদ্র আরশির হাত ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। আরশি ড্যাব ড্যাব করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। কিছু জিজ্ঞেস করার আগে রৌদ্র ঝুঁকে আরশির মুখোমুখি হয়ে নিম্নস্বরে বলল, অবশেষে রুদ্রর শহরে রুদ্রাণী চিরকালের জন্য এসেই পড়ল। রৌদ্র সোজা হয়ে দাঁড়ালো। আরশির মাথায় হাত বুলিয়ে কপালের কিছুটা উপরের চুলগুলোতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আরশির চুলগুলো ঠিক করে দিয়েই ড্রয়িং রুমে চলে গেল। রৌদ্রর কাছে আরশি থ মেরে দাঁড়িয়ে আছে। আজ সব কিছু তার মাথার 1000 ফিট ওপর দিয়ে যাচ্ছে। নীলের আকর্ষণ কারা ডাকে আরশির হুঁশ ফিরল। দ্রুত ড্রয়িং রুমে চলে আসলো। সবাই সোফায় বসে আছে। আরশি আসতেই কথা বলা শুরু হলো। এতক্ষণ হয়তো আরশির জন্যই অপেক্ষা করছিল সবাই। রৌদ্র সোফায় বসে আরশির দিকে তাকিয়ে মিট মিডিয়ে হেসে যাচ্ছে। রৌদ্রর হাসি দেখে আরশি কাশফিয়ার আড়ালে যেয়ে দাঁড়ালো। কাশফিয়ার আব্বু গলা খেকড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা সবাই মিলে ঠিক করেছি বিয়ের অনুষ্ঠান আগামী মাসে শুরুতেই হবে। আর রৌদ্র বাসা যেহেতু এখান থেকে দূরে, তাই বিয়ের অনুষ্ঠান ঢাকাতেই হবে। আদিফ হাসান বলল, এই কয়দিনে তোমরা নিজেদের মার্কেট আর বিয়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে নিবে। আর বিয়ের তারিখ তোমরা ভেবেচিন্তে আমাদের জানিয়ে দিবে, তবে তারিখ যেন আগামী মাসের প্রথম সপ্তাহেই হয়। রৌদ্রর আব্বু বলল, বিয়ের অনুষ্ঠানের আগ পর্যন্ত তোমরা আগে যেমন ছিলে তেমনই থাকবে। আমরা সবাই কালকেই এখান থেকে চলে যাব। 1 মাস শেষ হতে আর মাত্র 15 দিন বাকি। যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমাদের কারও কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারো। রৌদ্র ভদ্রতার সাথে বলল, আমাদের কোনো মতামত নেই, তোমরা যা বলবে তাই হবে। আদিফ হাসান সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তাহলে এখন সবাই যাও, ঘুমিয়ে পড়ো। ছেলেরা সবাই কাশফিয়াদের বাসা যাও, আর আরশি তোমরা নিজেদের রুমে যাও। সবাই মাথা নিচু করে চুপচাপ নিজেদের মতো করে চলে গেল। আচ্ছা কাশফি, তোর কি মনে হয় ডক্টর রোদ সত্যি সত্যি কখনো বাবা হতে পারবেন না? ঘুমের ঘরে আচমকা আরশির প্রশ্ন শুনে কাশফিয়া ফটাফট চোখ মেলে তাকালো। সাথে সাথে ঘুম বিদায় নিয়ে উড়ু উড়ু করে চলে গেল। আরশির প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল কাশফিয়া। ঘাড় বাঁকিয়ে আরশির দিকে তাকালো। আরশি এখনও অন্য পাশ ফিরে শুয়ে আছে। কাশফিয়ার জন্য অন্য পাশেই নীলা বেঘরে ঘুমাচ্ছে। কাশফিয়া কিছুটা নড়ে চড়ে ওঠে। নিজেকে সামলিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, কেন? ভাইয়ার অক্ষমতার জন্য কি এখন ওনাকে বিয়ে করে তোর আফসোস হচ্ছে নাকি আশু?
আরশি কাশফের দিকে ফিরে তাকালো, শক্ত গলায় বলল, আমি কি কখনো বলেছি নাকি এসব? আফসোস হবে কেন? আমি তো কখনো ওনার অক্ষমতা বা ব্যর্থতা নিয়ে ভেবেই দেখিনি। কাশফিয়া সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আজ হঠাৎ করে এসব জিজ্ঞেস করছিস কেন? আরশি আবারও অন্য পাশ হয়ে শুয়ে পড়ল, নির্লিপ্তভাবে উত্তর দিল, তেমন কিছু না, আমাদের দুজনেরই একই প্রবলেম। এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে, তো একটু কৌতূহল ছিল মনে। শোনাসু, এসব নিয়ে এত ভাবিস না, তোদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তোরা দুজনেই নিজেদের ব্যর্থ মনে করে তোদের জীবনে কাউকে জড়াতে চাসনি, তাই হয়তো আল্লাহ তোদের দুজনকে মিলিয়ে দিয়েছে একে অপরের জন্য। আর সে একটা মুচকে হাসি দিয়ে বলল, আমাদের ভাগ্য একসাথে লেখা ছিল। আচ্ছা এখন ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কাশফিয়া বলে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আরশির চোখে আজ ঘুম নেই। মাথায় আজ সারাদিনের ঘটনাগুলোই ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে। একদিনের মধ্যেই কি থেকে কি হয়ে গেল, সব কিছু একটা স্বপ্নের মতো লাগছে। এটা যদি স্বপ্নই হয়ে থাকে, তাহলে কখনো যেন এই স্বপ্ন না ভাঙে। আরশির কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে। এত সকালে ছাদে কি করছেন মিস আরু? আরশি পেছন ফিরে তাকালো, দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে রৌদ্র। তাকে দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই বাসার ছাদে চলে এসেছে। অগোছালো চুলগুলো কপালে আছড়ে পড়ে আছে, ভেজা ফর্সা মুখে পানির ফোঁটাগুলো মুক্তোর মতো ঝলমল করছে। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। মুখ দেখে এই মুহূর্তে তার ভাবাবেগ বোঝা বড়ই মুশকিল। গায়ে কালো রঙের টি শার্টের মাঝখানে হলুদ রঙের একটা স্মাইলি ইমোজি। আরশি মনে মনে হাসল। আরশির আর বুঝতে বাকি নেই এই টি শার্ট কার। আরশি উৎকণ্ঠা হয়ে বলল, আপনি নীলের টি শার্ট পরেছেন তাই না? রৌদ্র আরশির পাশে এসে দাঁড়ালো, গায়ে জড়ানো টি শার্টের দিকে এক নজর তাকিয়ে সহজ গলায় বলল, এছাড়া আর কোনো উপায় ছিল না। আরশি হালকা হাসল, নিচের বাগানের দিকে তাকিয়ে আছে চুপচাপ। রৌদ্র আবার জিজ্ঞেস করল, সকাল সকাল ছাদে কি করছেন? আমি তো ঘুম থেকে উঠেই জানালা দিয়ে আপনাকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম। এমনি রাতে ঘুম হয়নি, তাই ছাদে একটু ফ্রেশ হাওয়া নিতে আসলাম। রৌদ্রর আরশির কানের কাছে এসে শীতল কণ্ঠে বলল, তুমি সারা রাত আমাকে নিয়ে ভাবছিলে তাই না ভালোবাসার বউ? আরশি রৌদ্রর দিকে তাকানোর আগেই রৌদ্রর স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আরশি তার ভুরুজোড়া কুঁচকে ফেলল, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আসলে খুব অদ্ভুত লোক। একবার আপনি সম্বোধন করেন, আবার তুমি সম্বোধন করেন, মানে এক এক সময় এক এক রকমের কথা বলার কি আছে আজব? রৌদ্র আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি অদ্ভুত বলেই তো আমাকে নিয়ে সারা রাত চিন্তা ভাবনা করো। মানুষ সবসময় অদ্ভুত জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়, যেমনটা তুমি হয়েছ। আরশি ভরকে উঠল, রৌদ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি একটু বেশি বোঝেন। রৌদ্র আরশির দিকে সরু চোখে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কেন? তুমি কি আমাকে নিয়ে ভাবো না? আমাকে ভালোবাসো না? পছন্দ হয়নি আমাকে? রৌদ্র একসাথে এত প্রশ্ন করায় আরশি তেতে ওঠে। তেজি কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল, জানি না। রৌদ্র আহত দৃষ্টিতে আরশির দিকে তাকালো, অসহায় কণ্ঠে বলল, তুমি তোমার একমাত্র হাজব্যান্ডকে ভালোবাসো না আরু? তুমি সত্যিই আমাকে ঘৃণা করো? আমাদের তো আজকালকে আকদ হয়েছে, আজ বলছো তুমি আমাকে ঘৃণা করো। রৌদ্রের কথায় আরশির মাথায় জলজল করে রাগের শিখা জ্বলে উঠল। প্রচণ্ড রাগে রৌদ্রের দিকে তেড়ে গেল। রৌদ্রের মুখ বরাবর আঙুল উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি কখনো বলেছি আমি আপনাকে ঘৃণা করি? সবসময় 10 লাইন বেশি বোঝেন কেন আপনি? রৌদ্র আরশির রাগ পাত্তা না দিয়ে মুচকি হাসল, তার মানে তুমি আমাকে ঘৃণা করো না তাই না? আরশি নাক ফুলিয়ে শক্ত গলায় বলল, না করি না। রৌদ্র একটা অমায়িক হাসি দিল। আরশিকে টান দিয়ে রৌদ্র নিজের সাথে মিশিয়ে নিল। আরশির ঘাড়ের কাছে মুখ এনে নিম্ন স্বরে বলল, ঘৃণা করো না তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসো তাই না, ভালোবাসার বউ? রৌদ্রর কথায় আরশির জ্বলন্ত রাগ নিমেষেই নিভে পানি হয়ে গেল। রৌদ্র এতটা কাছে আসায় আরশি বরফের মতো জমে আছে।
নড়াচড়া করার বোধ শক্তিটুকু যেন আরশির মধ্যে নেই। পাশের বারান্দা, ও ক্রাশ ভাবি, কোথায় তুমি? নির্বাণের আকর্ষণীয় ডাকে আরশির ধ্যান ভাঙল। এক ঝটকায় রৌদ্রকে ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ালো। হঠাৎ ধাক্কায় রৌদ্র ছিটকে কিছুটা দূরে সরে যায়। নিজেকে সামলিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ভুরু কুঁচকে আরশির দিকে তাকায়। আরশি মাথা নিচু করে অনবরত হাত কসলাচ্ছে। নির্বাণ ছাদে এসে আরশিকে মাথা নিচু করে থাকতে দেখে কৌতূহল নিয়েই প্রশ্ন করল, কি হলো ক্রাশ ভাবি, কি হয়েছে তোমার? এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আরশি কোনো কথা বলছে না, এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। নির্বাণ এবার ভুরু কুঁচকে রৌদ্রর দিকে তাকালো। সন্দেহের গলা জিজ্ঞেস করলো, ভাই, তুমি কি ক্রাশ ভাবিকে কিছু বলেছ নাকি? রৌদ্র আরশির দিকে আর চোখে তাকে বলল, আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম আরু আমাকে। রৌদ্রের কথার মাঝে আরশি হকচকে উঠে আমতা আমতা করে বলল, আসলে রাতে ঘুম হয়নি, তাই মাথা ব্যথা করছে, আর কিছু না। রৌদ্র মুচকি হাসল। নির্বাণ আরশির দিকে সরু চোখে তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার মুখ এমন লাল হয়ে আসছে কেন, আর হাত কসলাচ্ছ কেন? আরশি দ্রুত নিজের দুহাত আলাদা করে নেয়, মুখে হাত দিয়ে স্পর্শ করে জড়ানো কণ্ঠে বলল, কই না তো, তেমন কিছু না, হয়তো রোদের জন্য এমন হয়েছে। রৌদ্র আরশির দিকে তাকে দুষ্টুমি স্বরে বলল, আমার জন্য হয়েছে? কিন্তু কিভাবে মিস আরু? নির্বাণ আর রৌদ্রর একের পর এক প্রশ্ন করে আরশি প্রচণ্ড অস্বস্তিতে পড়ে যায়। রৌদ্রর দিকে তাকে একটা মেকি হাসি দিয়ে বলল, আপনার কথা না, আমি সূর্যের কথা বলেছি। নির্বাণ আকাশের দিকে তাকে বলল, কিন্তু পাশের বারান্দা? সূর্য তো এখনো পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠেনি। আরশি ক্ষিপ্ত হয়ে ধমকের স্বরে বলল, আমি জানি না আমি কিছু, আপনারা থাকুন, আমি নিচে ডাকছি। আরশি কথাগুলো বলে হনহনিয়ে চলে যাচ্ছে। তখনই আবারও নির্বাণ বলল, কিন্তু এখনো তো তোমাকে কেউ ডাক দেয়নি পাশের বারান্দা। আরশি নির্বাণের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে গেল। সাথে সাথে নির্বাণ আর রৌদ্র অট্ট হাসিতে ফেটে পড়ল। বিকেলে সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রৌদ্র আর নির্বাণ আরশিদের সাথে একই ট্রেনে এসেছে। তবে আরশি সকালের পর থেকে রৌদ্রর সাথে একটা কথা বলেনি। রৌদ্র আর চোখে আরশির দিকে তাকালেই আরশি গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আরশির এমন অবস্থা দেখে রৌদ্রর আর বাকি সবাই মিটমিটিয়ে হাসে। তাদের সবার হাসি দেখে আরশির রাগ আরও বেড়ে যায়। পুরো রাস্তা আরশি গাল ফুলিয়ে চুপচাপ বসেছিল। ঢাকা পৌঁছে রৌদ্র হসপিটালে চলে যায় আর নির্বাণ নিজের বাসায়। আরশি আর তার বন্ধুরা নিজেদের বাসায় চলে যায়। ক্লান্ত থাকায় আরশি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে হঠাৎ আরশির ফোন বেজে ওঠে। ঘুম ভেঙে যাওয়ায় আরশি প্রচণ্ড বিরক্ত হয়ে না দেখেই ফোন রিসিভ করলো। আরু, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? রৌদ্রের প্রশ্নে আরশি ছোট্ট করে বলে। রৌদ্র আবার বলল, আচ্ছা তাহলে তুমি ঘুমাও, আমি আজ হসপিটালেই থাকবো, তুমি সকালে একটু পাখিগুলো দেখে নিও। আরশি আবারও বলে। আরশি ঘুমের ঘোরে হুম বলছে। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে ফোন কেটে দেয়। আরশি কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আরশি সবসময়ের মতো আজও বারান্দায় যায়। পাখিগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে এসে পড়ে। নাস্তা করে কাশফিয়ার সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ভার্সিটিতে আসতে আরশি আহানকে গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। আরশি আহানকে পাশ কেটে চলে যেতে নিলেই আহান আরশির হাত ধরে ফেলে। আপনি আমার হাত ধরেছেন কেন মিস্টার আহান? আরশি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে শক্ত গলায় বলল আহানকে। আরশির কথায় আহান আরও শক্ত করে আরশির হাত চেপে ধরল। আরশির পাশ থেকে কাশফিয়া রাগী কণ্ঠে বলল, কি হলো, আপনি আশুর হাত ধরেছেন কেন, ছাড়ুন ওর হাত। আহান অপরাধীর ন্যায় আরশির দিকে তাকালো, নিম্ন স্বরে বলল, প্রথমেই তোমার হাত ধরার জন্য সরি বলছি আরশি। আসলে আমি 2 দিন ধরে তোমার জন্য ভার্সিটিতে এসে অপেক্ষা করছি। অবশেষে আজ তোমাকে পেলাম, কিন্তু তুমি আমাকে এড়িয়ে চলে যাচ্ছিলে, তাই বাধ্য হয়ে হাত ধরেছি। আরশি কাঠ গলায় বলল, আমার হাত ছাড়ুন আহান। আহান আরশির হাত ধরে রাখা অবস্থাতেই অনুনয় স্বরে বলল, ছাড়ব, তবে আমার কথাগুলো আগে শোনো। আমি শুনছি আপনার কথা, আপনার যা বলার আমাকে বলুন।
রৌদ্রর কণ্ঠ শুনে আরশি দ্রুত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। রৌদ্রর চোখ মুখ শক্ত হয়ে আছে, চোখগুলোতে রাগের আভাস স্পষ্ট বোঝা যাচ্ছে। চোয়াল শক্ত করে একটা মেকি হাসি দিয়ে আরশির দিকে এগিয়ে আসলো। আহানের হাত থেকে ছাড়িয়ে রৌদ্র নিজের মুঠোয় আলতো করে বন্দি করে নেয় আরশির হাত। আহান ভুরু কুঁচকে রৌদ্রকে জিজ্ঞেস করলো, আপনি কে? রৌদ্র হালকা হাসলো, আরশির দিকে এক পলক তাকে বলল, আমি কে সেটা না হয় পরে বলবো, তবে আপনি যার হাত ধরে রেখেছিলেন সে আমার একমাত্র ভালোবাসার বউ, আর আমি আমার ভালোবাসার বউয়ের হাত অন্য কোনো ছেলেকে ধরার অনুমতি দেইনি, তাই না মিস আরু? রৌদ্র শেষের কথাটা আরশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আহান প্রথমে খানিকটা অবাক হলেও শেষের কথায় ভুরু কুঁচকে ফেলে তাচ্ছিল্যের সুরে বলল, আপনি মজা করছেন আমার সাথে? রৌদ্র আহানের দিকে ভুরু বাঁকিয়ে তাকিয়ে ভ্রুক্ষেপহীনভাবেই জিজ্ঞেস করলো, আমার কথা আপনার কাছে মজা মনে হচ্ছে কেন মিস্টার? আহান মুচকি হেসে বলল, মজা নয় তো কি মনে হবে ভাই? প্রথমে বললেন আরশি আপনার বউ, তারপর আবার মিস আরু বলে ডাকছেন ওকে, এটা মজা নয় তো কি? আরশি বিস্মিত হয়ে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্র এখনও তাকে মিস আরু বলে ডাকে। এতক্ষণ এটা খেয়াল না করলেও আহানের কথা শুনে আরশির মনে কৌতূহল জেগে উঠল। সত্যি তো ডক্টর রোদ এখনও তাকে মিস আরু বলেই ডাকে। হঠাৎই আরশির বাহুতে কারো স্পর্শ অনুভব করায় আরশি ভাবনা থেকে ফিরে আসলো। ভালো করে খেয়াল করতে বুঝলো রৌদ্র তাকে এক হাতে জড়িয়ে ধরেছে। আরশি রৌদ্রর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। রৌদ্রর মুখে বিশ্বজোর হাসি লেগে আছে। রোদের আলোয় রৌদ্রর চোখ জোড়া চিকচিক করছে, সিল্কি চুলগুলো কিছুটা কপালে এসে পড়েছে। হাসির ফলে গালের টোলটা দাড়িতে ঢেকে কালো হয়ে আছে। আজ 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ে বলতে পারিবারিকভাবেই আকদের কাজ সম্পূর্ণ হয়েছে। আর মাত্র 15 দিন পরে বিয়ের অনুষ্ঠান করা হবে। আরুকে আমি সেদিন থেকে মিস বলা বন্ধ করব, যেদিন থেকে আমার দিন শুরু হবে আরুর মুখ দেখে। আহান আহত দৃষ্টিতে আরশির দিকে তাকালো। রৌদ্রর এভাবে জড়িয়ে ধরায় আরশি লজ্জায় মাথা নিচু করে আছে। রৌদ্র আরশিকে ছেড়ে দিয়ে আহানের দিকে হাত বাড়িয়ে দিল। আহান কাঁপা কাঁপা হাতে রৌদ্রর সাথে হ্যান্ডশেক করলো। রৌদ্র আরশির দিকে তাকে বলল, আমি ডক্টর রৌদ্র আহনাব, তবে আরু আমাকে ডক্টর রোদ বলেই ডাকে। আমার কিন্তু আরও কিছু পরিচয় আছে। আমি আরুর একমাত্র হাজব্যান্ড, চিঠি প্রেমিক, পাশের বারান্দা, পাখির মালিক, অসভ্য ডাক্তার। আর একটা নাম আছে, কি যেন নাম রেখেছিল আরু? কি হলো বলো? আরশি রৌদ্রর পরিচয় দেওয়া দেখে মনে মনে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। এই মুহূর্তে হাসা উচিত হবে না, তাই আরশি নিজের হাসি কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরশি কোনো রকম হাসি চেপে রেখে মৃদু স্বরে বলল, এংরি বার্ড। আরশির নামটা বলার সাথে সাথেই কাশফিয়া হাসিতে ফেটে পড়ল। আরশিও হাত দিয়ে মুখ চেপে ধরে হাসছে। আহান কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি এখন আসছি। আহান কথাটা বলে হনহনিয়ে চলে গেল। আহান কখনোই ভাবেনি আরশির এভাবে হুট করে বিয়ে হয়ে যাবে। আরশি আর কাশফিয়া এখনো হেসে যাচ্ছে। রৌদ্র আরশির হাসি মুখের দিকে একবার তাকিয়ে আরশির হাতের দিকে তাকালো। পকেট থেকে রুমাল বের করে আরশির হাত মুছতে লাগলো। আরশি আর কাশফিয়া দুজনে হাসি থামিয়ে বিস্ময়ের দৃষ্টিতে রৌদ্রর কাজ দেখছে। আরশি সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করছেন আপনি? আমার হাত মুছে দিচ্ছেন কেন? রৌদ্র আরশির হাত মুছতে মুছতেই গম্ভীর গলায় বলল, অন্য লোকের ছোঁয়া লেগেছে তোমার হাতে, তাই মুছে দিচ্ছি। আমি ছাড়া অন্য কোনো ছেলের স্পর্শ তোমার হাতে রাখতেই দেই কি করে বলো আরু? রৌদ্রর কথায় আরশি ড্যাব করে নিজের হাতের দিকে তাকালো। আর একবার রৌদ্রর দিকে তাকালো। প্রচণ্ড বিস্মিত হয়ে কাশফিয়া আর আরশি একে অপরের দিকে তাকিয়ে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে রৌদ্রর কাজকর্ম দেখে হাসবে নাকি কান্না করবে তা কিছুই বুঝতে পারছে না আরশি। রৌদ্র আরশির হাত মুছে দিয়ে বলল, যাও এখন। কিন্তু আপনি এখানে কেন এসেছিলেন? আরশির উৎকণ্ঠিত হয়ে রৌদ্রকে প্রশ্ন করল। রৌদ্র আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাসায় যাব এখন, তাই ভাবলাম নতুন বউকে একবার দেখে যাই। আরশি রৌদ্রকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই রৌদ্র আবারও শান্ত গলায় বলল, ক্লাস শেষে আমি এসে তোমাকে নিয়ে যাব, সাবধানে থেকো ভালোবাসার বউ।
রৌদ্র গাড়ির দিকে যেতে যেতে লাস্ট একটা কথা একটু জোরেই বলল। আরশি অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। কয়েকজন মানুষ কৌতূহলী দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। আরশি কাশফের হাত শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে ভার্সিটিতে চলে গেল। প্রিয় রুদ্রাণী, আর কত কষ্ট দিবে ভালোবাসার বউ? 10 দিন ধরে কত করে অনুরোধ করছি শুধুমাত্র একবার ভালোবাসি বলতে, কিন্তু তুমি তো তোমার হাজব্যান্ডকে একদমই ভালোবাসো না, তাই আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না আরু। ইতি রৌদ্র। অসহায় হাজব্যান্ড। বিছানায় বসে আরশি চিরকুটটা পরে একা একাই হাসতে লাগলো। হাসতে হাসতে আরেকটা চিরকুটের ভাঁজ খুলে পড়তে লাগলো। প্রিয় রুদ্রাণী, আমি কিন্তু সত্যি সত্যি রেগে আছি আরু। কি এমন হবে একবার ভালোবাসার কথা মুখে বললে? আমি তো অন্য কারো হাজব্যান্ড না, তোমারই প্রেমিক হাজব্যান্ড। এত কিসের লজ্জা তোমার? ভালোবাসলে সেটা মুখে বললে কি তোমার পাপ হবে নাকি? বিশেষ দ্রষ্টব্য, আজ বিকেলের মধ্যে ভালোবাসি না বললে সত্যি তোমার থেকে রেহাই নেই আমার কাছ থেকে। ইতি রৌদ্র এংরি বার্ড। আরশি এবার চিরকুট পড়ে জোরে জোরে হেসে দিল। গত 10 দিন ধরে রৌদ্রর এসব পাগলামি দেখে আরশি বড্ড বেশি মজা পাচ্ছে। প্রতিদিন সকালে আর রাতে এতগুলো করে চিরকুট লিখে আরশির বারান্দায় ছুঁড়ে ফেলা রৌদ্রর নিয়মিত কাজ। আর প্রতিটি চিরকুটে একটাই অনুরোধ থাকে, সেটা হলো আরশির মুখে ভালোবাসি শোনা। আরশি এখনও রৌদ্রকে মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি, তবে এই কয়দিনে রৌদ্রের প্রতি আরশির ভালোবাসা আকাশস্পর্শী হয়ে উঠেছে। রৌদ্রের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়েছে আরশি। রৌদ্র চিঠিতে প্রেমিক পুরুষ হলেও সরাসরি একজন দায়িত্ববান স্বামী। চিঠিতে পাগলামি করলেও আরশির সাথে দেখা হলে সব সময় স্বাভাবিকভাবেই থাকে। সকালবেলা ভার্সিটিতে নিয়ে যাওয়া, পড়াশোনার খাওয়া দাওয়া নিয়ে আরশিকে শাসন করা, প্রতিদিন এসব খেয়াল করে রৌদ্রর কাজ। বিয়ের অনুষ্ঠানের আর মাত্র 5 দিন বাকি। বিকেলে আরশিরা সবাই শপিং মলে কেনাকাটা করতে এসেছে। আরশির বিয়ের সব রৌদ্র নিজেই পছন্দ করে কিনেছে। আরশি বারবার আর চোখে রৌদ্রকে দেখছে আর মিটমিটিয়ে হাসছে। তবে রৌদ্রর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। রৌদ্র সবসময়ের মতোই শান্তশিষ্ট, গম্ভীর মুখে সবার সাথে কথা বলছে। সন্ধ্যার দিকে নীল, নির্বাণ আর বাকি সবাই নিজেদের মতো কেনাকাটা করছে। হঠাৎ করে তাদের মাঝ থেকে কেউ আরশিকে হ্যাঁচকা টান দিয়ে নিয়ে গেল। আচমকায় শপিং মলে সবার মাঝ থেকে আরশির হাত টেনে ফাঁকা জায়গায় নিয়ে আসলো রৌদ্র। হঠাৎ করে এমন কিছু একটা ঘটায় আরশি হতভম্ব হয়ে গেল। স্তম্ভিত হয়ে আছে আরশি। রৌদ্র সিঁড়ির দিকটা এসে আরশির হাত ছেড়ে দিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো। আরশি হাত ঘষতে ঘষতে উৎকণ্ঠিত হয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি? এমন করছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? রৌদ্র বরাবরের মতো শান্ত গলায় উত্তর দিল, সবাই লিফটে ওঠানামা করে, তাই এখানে কোনো মানুষ আসবে বলে মনে হচ্ছে না। আরশি দ্রুত আশেপাশে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, তবুও যদি কেউ এসে পড়ে তখন কি হবে? রৌদ্রর দৃষ্টি এখনও আরশিতেই নিবদ্ধ। আরশির কথায় রৌদ্র ভ্রুক্ষেপহীনভাবে জবাব দিল, আসলে আসবে, কি হয়েছে? নিজের বউকে হাত ধরে নিয়ে এসেছি, অন্য কাউকে না। রৌদ্রর নির্লিপ্ত জবাবে আরশির মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে। বিরক্তি প্রকাশ করে বলল, সবাই হয়তো আমাদেরকে খুঁজছে, চলুন এখন। আরশি কথাগুলো বলে চলে যেতে নিলে আর রৌদ্র আরশির হাত ধরে ফেলে। আরশি খানিকটা ভড়কে গিয়ে বলল, উফ ডক্টর রোদ, এমন করছেন কেন? ছাড়ুন আমার হাত। রৌদ্র কোনো প্রত্যুত্তর না দিয়ে আরশির হাতে হ্যাঁচকা টান দিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আরশি আবারও চলে যেতে নিলে রৌদ্র আরশির দুপাশের দেয়ালে হাত দিয়ে আটকে দেয়। আরশির ছটফট করা দম বন্ধ হয়ে আসছে। রৌদ্র আরশির মুখের দিকে তাকে শান্ত গলায় বলল, শেষবার সুযোগ দিচ্ছি তোমাকে, আমাকে ভালোবাসো কিনা বলো। আরশি কিছু বলছে না। রৌদ্রর কাছে আসায় অস্থিরতায় আরশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হৃদস্পন্দনের গতি যেন বেড়েই চলেছে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে থেকে 2 হাতে নামিয়ে পকেটে গুজে দেয়। গম্ভীর গলায় বলে, যাও, ছেড়ে দিলাম। আরশি এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আরশির পেছন পেছন চলে যায়।
এই কালারে তোমাকে একদমই মানাচ্ছে না নীলা। নির্বাণের কথায় নীলা ভুরু বাঁকিয়ে তার দিকে তাকালো। ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। মেরুন রঙের আর একটা লেহেঙ্গা হাতে নিতেই নির্বাণ নাক মুখ ছিটকে বলল, সিসি, এই কালারে তো একদমই পেতনির মতো লাগবে। নীলার ধৈর্যের বাঁধ ভেঙেছে। প্রচণ্ড বিরক্ত হয়ে হাতের লেহেঙ্গাটা রেখে দিল। চেয়ার থেকে উঠে নির্বাণের দিকে এগিয়ে আসলো। একটা মেকি হাসি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মেয়েদের শপিং নিয়ে যেহেতু এতই জ্ঞান, তাহলে আপনি নিজেই একটা পছন্দ করে দিন না দেখি। নির্বাণ হাতের মোবাইলটা পকেটে রেখে ভাব নিয়ে বলল, ওকে, এটা তো আমার 1 মিনিটের কাজ। নির্বাণ নীলাকে পাশ কাটিয়ে সামনে গেল। সবগুলো লেহেঙ্গার মধ্য থেকে একটা নীল রঙের লেহেঙ্গা নীলার হাতে দিয়ে বলল, এটা একদম পারফেক্ট, তোমার নামের সাথেও মিলবে আর তোমাকেও বেশ মানাবে। নীলা লেহেঙ্গাটার দিকে একবার চোখ বুলিয়ে নিল। আসলে আগের লেহেঙ্গাগুলো থেকে এটাই বেস্ট মনে হচ্ছে। নীলা আর কথা না বাড়িয়ে লেহেঙ্গাটা নিয়ে নেয়। আরশি সবার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পরে রৌদ্র এসে গম্ভীর গলায় বলল, রাত হয়ে গেছে, এখন আমাদের যাওয়া উচিত। রৌদ্রের কথায় কাশফে উত্তেজিত হয়ে বলল, এখন তো মাত্র বিয়ের শপিং হয়েছে, গায়ে হলুদ আর বউ ভাতের জন্য তো কিছুই কেনা হয়নি। গায়ে হলুদের জন্য কাল কেনাকাটা করা যাবে, একদিনে এত ঝামেলা করার কোনো দরকার নেই। আমি নিচে অপেক্ষা করছি, সবাই আসো। রৌদ্র কথাগুলো বলেই গম্ভীর পায়ে চলে গেল। নীল আরশিকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কিরে ভাইয়ার আবার কি হলো? আরশি নীলের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই, কিছুই তো হয়নি, উনি তো এমনিতেই গম্ভীর। চল এখন দেরি না করে যাই। সবাই আর কথা না বাড়িয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে। সবাই রৌদ্রর কাছে আসতে রৌদ্র গম্ভীর গলায় বললেন, আমার আরুকে কিছুক্ষণের জন্য লাগবে, তোমরা সবাই বাসায় যাও, আমরা আধা ঘন্টার মধ্যেই চলে আসব। আরশি এখনও ঠায় দাঁড়িয়ে আছে। রৌদ্র আরশিকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে উঠুন মিস আরু। নীল আরশিকে হালকা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে বসতে ইশারা করলেই আরশি গাড়িতে উঠে যায়। সাথে সাথে রৌদ্র গাড়ি ড্রাইভ করা শুরু করে দেয়। বেশ খানিকটা সময় ধরে রৌদ্র চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আরশি এতক্ষণ চুপ করে থাকলে এবার বুকে সাহস জুগিয়ে বলল, কোথায় যাচ্ছেন? সেই কখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিছু বলছেন না? আমাকে দিয়ে আপনার কি দরকার? আমাকে আপনার লাগবে কেন? আচমকা রৌদ্র গাড়ি ব্রেক করে। আরশি খানিকটা ঝুঁকে পড়লেও নিজেকে সামলিয়ে নেয়। রৌদ্র সিট বেল্ট খুলে আরশির দিকে এগিয়ে যায়। রাগে রৌদ্রর চোখ দুটো লাল হয়ে যাচ্ছে। চোয়ালে শক্ত করে আরশির দিকে তাকিয়ে আছে। রৌদ্রর আরশির একদম কাছে এসে রাগে গর্জে উঠে বলে, তোমাকে আমার শুধু এখন না, মৃত্যুর আগ পর্যন্ত লাগবে। আমার বিয়ে করা বউ তুমি, আমি ভালোবাসি তোমায়, তোমাকে তো আমার লাগবেই। আরশি ফ্যালফ্যাল করে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। মানুষ ভালোবাসার কথা এভাবে বলে? উনি কি ভালোবাসার কথা বলছে নাকি আমাকে ধমকাচ্ছেন? আরশির ভাবনার মাঝে রৌদ্র জোরে গাড়ির জানালায় হাত দিয়ে আঘাত করে। বিকট শব্দে আরশির ভাবনা ভেঙে যায়। রৌদ্র আরশির দুবাহু ধরে মুখোমুখি করে আবারও হুঙ্কার দিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না আরু? তোমার চোখে আমি স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখতে পাই, তবুও কেন তুমি মুখে স্বীকার করছো না? 10 দিন ধরে পাগলের মতো অনুরোধ করে যাচ্ছি, কিন্তু তুমি তো মুখ ফুটে একবারও ভালোবাসি বললে না। আর কত অপেক্ষা করাবে? আরশি ভয়ে চোখ খিঁচে বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে ভয়াতুর কণ্ঠে বলল, ভালোবাসি কিনা তা তো বুঝতেই পারছেন, তবুও আমাকে আরেকটু সময় দিন। সত্যি বলছি, আপনার চেষ্টা বিফলে যাবে না। আরশিকে ভয় পেতে দেখে রৌদ্র নিজের সিটে শান্ত হয়ে বসে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে লম্বা লম্বা করে কয়েকটা শ্বাস নেয়। খানিকটা সময় পর রৌদ্র চুপচাপ গাড়ি চালানো শুরু করে দেয়। আরশি এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পুরো রাস্তা কেউ আর কোনো কথা বলেনি। বাসায় পৌঁছাতে আরশি গাড়ি থেকে নেমে যায়। রৌদ্র আর একবারও আরশির দিকে ফিরে তাকায়নি। সকাল প্রায় 10টায় রৌদ্রর ঘুম ভাঙে, আড়মোড়া ভেঙে অলস পায়ে বারান্দায় আসে। শীতল হাওয়ায় রৌদ্রর শরীর খানিকটা কেঁপে ওঠে। চারদিকে ঝড়ো হাওয়া বইছে। আকাশ কালো মেঘে ঢেকে আছে। চারপাশে আধার হয়ে বৃষ্টির আগমন বার্তা জানান দিচ্ছে। রৌদ্র তার শীতল চাহনিতে পাশের বারান্দায় তাকালো।
কেউ নেই পাশের বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই রৌদ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পাখির খাঁচা দুটোর দিকে এগিয়ে এসে লাভ বার্ড দুটোকে খাবার দিল। ময়না পাখির খাঁচায় খাবার দেওয়ার সাথে সাথেই পাখি দুটো ভাঙা ভাঙা গলায় অনবরত ভালোবাসি আর রোদ শব্দ দুটো উচ্চারণ করল। রৌদ্র থমকে গেল। অপ্রত্যাশিত দুটি শব্দ শুনে অতিমাত্রায় চমকে উঠল। খাঁচা থেকে হাত সরিয়ে দু এক কদম পেছনে সরে দাঁড়ালো। বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আবারও দুটো পাখির দিকে তাকালো। পাখিগুলো মাথা নাড়িয়ে নাড়িয়ে অনবরত ভালোবাসি রোদ বলেই যাচ্ছে। রৌদ্র অতিমাত্রায় উত্তেজিত হয়ে উঠল। খুশিতে চিকচিক করে উঠেছে তার শান্ত শীতল চোখ দুটো। চোখ দিয়ে যেন খুশির ঝলক উপচে পড়তে চাইছে। আরশি এভাবে তাকে ভালোবাসার কথা বলবে এটা একদমই তার ভাবনার বাইরে ছিল। রৌদ্র কোনো কিছু না ভেবেই হন্তদন্ত হয়ে বাইরে ছুটে চলে যাচ্ছে। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে বাসার নিচে আসলো। ঝড়ো হাওয়ার মতোই ছুটে এসেছে আরশির ফ্ল্যাটে। কাঁপা কাঁপা হাতে কলিং বেল টিপে দিল। কয়েক সেকেন্ডের মাঝে দরজা খুলে যায়। দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত মানুষের চেহারা। আরশি দরজা খুলে রৌদ্রকে এই অবস্থায় দেখে ভুরু কুঁচকে ফেলে। তীক্ষ্ণ দৃষ্টিতে রৌদ্রকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল আরশি। রৌদ্র হাঁপাচ্ছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। সাদা টি শার্ট গায়ে জড়ানো, ধূসর রঙের 3/4 প্যান্ট, অগোছালো চুল আর ঘুমন্ত মুখ। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে স্বপ্নের মধ্যে কুকুরের দৌড়ানি খেয়েই এখানে চলে এসেছে। আরশি অধিক মাত্রায় আগ্রহী হয়ে রৌদ্রের কাছে এগিয়ে আসলো। অবাক দৃষ্টিতে তাকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আরশির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই রৌদ্র আরশির ওপর ঝাঁপিয়ে পড়ল। আরশিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। আরশি স্তব্ধ হয়ে আছে। নড়াচড়া করার বিন্দুমাত্র শক্তিটুকু তার মাঝে নেই। রৌদ্র এতটাই শক্ত করে আরশিকে জড়িয়ে ধরেছে যে আরশির হাড়গোড় ভেঙে চুরমার হয়ে উপক্রম হয়ে যাবে এমন অবস্থা। দম বন্ধ হয়ে আসছে আরশির, কিন্তু রৌদ্রের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই নিজের সর্বশক্তি দিয়ে আরশিকে জড়িয়ে ধরে রয়েছে। আরশি, কে এসেছে? হঠাৎই ভেতর থেকে আরশির মার কণ্ঠ ভেসে আসতে আরশি টনক নড়ে উঠল। গায়ের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে রৌদ্রকে ধাক্কা দিল। তেমন কোনো ফলাফল না পেলেও রৌদ্র আরশিকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। রৌদ্র বাহু থেকে মুক্ত হতেই আরশি বড় করে 2-3 বার স্বস্তির শ্বাস নেয়। নিজেকে কোনো রকম সামলিয়ে নিয়ে উচ্চস্বরে বলল, আমি আসছি মা। রৌদ্র এখনো আরশির দিকে স্থির চোখে তাকিয়ে আছে। আরশি রৌদ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। রৌদ্রর দিকে তেড়ে এসে রৌদ্রর বাহুতে 2-3টা চাপড় মারে। দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, একজন ডাক্তার হয়ে আপনি নিজের বউকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চাইছেন? আপনি তো দেখছি একটা ডাকাত। দয়ামার ছিটে ফোটাও নেই আপনার মধ্যে। আর একটু হলেই তো দম আটকে মরে যেতাম। আমাকে মেরে ফেলার জন্য কি সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছেন নাকি? প্রতিশোধ নিচ্ছেন কালকের জন্য? আরশির আগে গজগজ করতে করতে অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে। রৌদ্রর আগের মতোই অপলকভাবে তাকিয়ে আছে আরশির দিকে। হুট করে রৌদ্র 2 হাতে আরশির গাল আগলে নিয়ে কপালে গভীরভাবে নিজের ওষ্ঠদয় ছুঁয়ে দিল। 1 মিনিট বাদেই রৌদ্র আরশিকে আবারও জড়িয়ে ধরে শীতল কণ্ঠে বলল, ভালোবাসি রুদ্রাণী। রৌদ্র সোজা হয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। আরশি মূর্তির মতো আগের জায়গাতে ঠায় দাঁড়িয়ে আছে। আকস্মিকভাবে রৌদ্রর করা কাজগুলোতে আরশি দফায় দফায় চমকে উঠছে, বারবার বাকরুদ্ধ হয়ে গেছে। কথাগুলো যেন গলাতেই পাকিয়ে যাচ্ছে। ভেতর থেকে আবারও আরশির ডাক আসে। আরশি অপ্রস্তুত হয়ে পড়ে। নিজেকে সামলিয়ে নিয়ে মুখের কাছে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে নেয়। রৌদ্রর দিকে এক ঝলক তাকিয়ে আরশি নিজের পায়ের ওপর ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে রৌদ্রর চুলগুলো ঠিক করে দেয়। বড় করে একটা শ্বাস নিয়ে রৌদ্রর হাত ধরে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। আরু, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রৌদ্রর কথায় আরশি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। রৌদ্রর হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে চাপা কণ্ঠে বলল, এই সময় যেহেতু এসেছেন, আম্মু আব্বুর সাথে দেখা করেই যান।
রৌদ্র নিজের দিকে একবার তাকিয়ে আরশির দিকে আহত দৃষ্টিতে চেয়ে বলল, কিন্তু এভাবে কি করে? আরশি নিম্ন স্বরে ফিসফিস করে বলল, কিছু হবে না, ভালোই লাগছে, কিন্তু এখন যদি আমি একা একা তাদের কাছে যাই তাহলে কে এসেছে না এসেছে এসব নিয়ে নানান রকম প্রশ্ন করে আমাকে পাগল বানিয়ে ফেলবে। রৌদ্র কিছু বলার আগে আরশির আব্বু ড্রয়িং রুমে আসতে আসতে বলছেন, আরশি মা, কে এসেছে? এত সময় লাগছে কেন? আদিব হাসান ড্রয়িং রুমে এসে রৌদ্রকে দেখে বললেন, রৌদ্র তুমি কেমন আছো? আরশি অপ্রস্তুত হয়ে মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আমি কল করে বলেছিলাম তোমরা এসেছ, তাই উনি তোমাদের সাথে দেখা করতে এসেছে। রৌদ্র আদিব হাসানের দিকে এগিয়ে যায়, হাসি মুখে সালাম বিনিময় করে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। রৌদ্রর কণ্ঠ শুনে ভেতর থেকে আরশির মা আর কাশফিয়া, আব্বু আম্মু সবাই বেরিয়ে আসে। রৌদ্র সবার সাথে আড্ডা দিচ্ছে আর আরশি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রৌদ্রর কথা বলার ভঙ্গিমা দেখতে ব্যস্ত। লোকটা অল্পতেই সবকিছু সামলিয়ে নেয়, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে স্বাভাবিক রাখার অসীম ক্ষমতা এই মানুষটার মধ্যে আছে। আরশি রৌদ্রর চোখ থেকে সরিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। বিকেলে সবাই আবারও শপিং মলে এসেছে গায়ে হলুদের শাড়ি কেনার জন্য। আরশি একটা দোকানে বসে শাড়ি দেখছে আর রৌদ্র তার পাশে দাঁড়িয়ে আছে। বাকি সবাই অন্য সব দোকানে ঘুরে ঘুরে দেখছে। আরশি একটা হলুদ রঙের শাড়ি গায়ের ওপর রাখতেই দোকানদার অতিমাত্রায় উত্তেজনা নিয়ে বলল, ম্যাম, এই শাড়িটা আপনাকে খুব মানিয়েছে, আপনি এটা নিতে পারেন। দোকানদারের কথায় রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকালো। দোকানদার অতি উৎসাহ নিয়ে আরশির দিকে তাকিয়ে আছে। আরশি একটা মুচকি হাসি দিয়ে আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রৌদ্র আরশির দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, এই শাড়িটায় তোমাকে একদমই মানাচ্ছে না মিস আরু। আরশি রৌদ্রর দিকে তাকিয়ে দেখল সে ফোন স্ক্রল করতে ব্যস্ত। রৌদ্র তাকে না দেখে এই কথা বলেছে ভেবে আরশি একটা জোরালো শ্বাস ফেলে। হাতের শাড়িটা রেখে দিতে দোকানদার আরেকটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনাকে খুব সুন্দর মানাবে এই কালারটা। আরশি শাড়িটি হাতে নেওয়ার আগেই রৌদ্র গাম্ভীর্যের সাথে বলল, এটাও ভালো লাগছে না। আরশি বিরক্তিতে ভুরু কুঁচকালো। দোকানদার এই শাড়িটাও রেখে দিয়ে অন্য শাড়িতে দেখাতে লাগলো। পরপর 4 বার একই ঘটনা ঘটায় আরশি এবার প্রচণ্ড ক্ষেপে গেল। রৌদ্রর দিকে জ্বলন্ত চোখে তাকালো। সে আগের মতোই ফোন নিয়ে ব্যস্ত। আরশি রেগেমেগে হাতের শাড়িটাও রেখে দিল। দোকানদার আরও একটা শাড়ি এগিয়ে দিয়ে কিছু বলতে নিবে, তার আগে আরশি দাঁতে দাঁত চেপে বলল, ভাইয়া, আপনি চুপ করুন, আপনার কিছু বলতে হবে না, এভাবে চলতে থাকলে বিয়ের ডেট এখানেই পার হয়ে যাবে। আরশির কথাগুলো বলেই উঠে রৌদ্র মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বলল, কি শুরু করেছেন আপনি এসব? উনি তো ওনার কাজই করছেন, এখানে এত জেলাস হওয়ার কি আছে? অদ্ভুত। যাই হোক, 5 মিনিটের মধ্যে আপনি নিজেই সব পছন্দ করবেন, আমি আর এসবের মধ্যে নেই, আপনি যা করার করুন। রৌদ্র ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে আরশির দিকে তাকালো। চোখ মুখে রাগের আভাস স্পষ্ট ফুটে উঠেছে আরশির। রৌদ্র কোনো কথা না বাড়িয়ে শাড়ি দেখতে লাগলো। বেশ খানিকটা সময় পর লালচে হলুদ আর কমলা রঙের একটা শাড়ি পছন্দ করলো। আরশির গায়ের ওপর রেখে মুচকি হাসি দিল। আরশির দিকে তাকে শান্ত গলায় বলল, এটাই তোমাকে একদম রুদ্রাণীর মতো লাগবে, এটাই বেশ মানিয়েছে তোমাকে। আরশি কোনো কথা না বলে রৌদ্র পছন্দ মতো সব নিয়ে নেয়। শপিং মল থেকে বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। গাড়ি থামার সাথে সাথে কাশফিয়া ক্লান্ত হয়ে গাড়ি থেকে নেমে যায়। আরশি গাড়ি থেকে নামতে নিবে তখনই রৌদ্র তার হাত ধরে ফেলে। আরশি কৌতূহলী চোখে রৌদ্রর দিকে তাকাতেই রৌদ্র আরশির দিকে এগিয়ে যায়। আরশিকে কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে তৃপ্তির হাসি দিয়ে বলল, এই রৌদ্র তার রুদ্রাণীকে বড্ড বেশি ভালোবাসে আরু। রৌদ্র কথাটা বলে নিজের সিটে স্বাভাবিক হয়ে বসে। আরশি বিস্মিত হয়ে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। রৌদ্র একটা অমায়িক হাসি দিয়ে বলল, মিস আরু, তাড়াতাড়ি যাও, কাশফিয়া দাঁড়িয়ে আছে তো। আরশি কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে চলে যায়। রৌদ্র অপলকভাবে আরশির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ব্যস্ততার মাঝেই কেটে গেল 2 দিন। আজ রৌদ্র আরশির গায়ে হলুদ।
চোখের পলকেই যেন দিন চলে যাচ্ছে। বিয়ের কাজ নিয়েই সবাই ব্যস্ত। বিকেল 4টায় শুরু হবে হলুদ অনুষ্ঠান। আর সে চুপচাপ সোফায় বসে সবার ব্যস্ততা দেখে যাচ্ছে। তার বন্ধুরা কখনো নিচে কখনো ছাদে দৌড়াদৌড়ি করছে। কারো হাতে গোলাপ ফুল, কারো হাতে গাঁদা ফুলের মালা। আর সে একটা তপ্ত শ্বাস ফেলে। তার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ কেউ তাকে সময় দিচ্ছে না। সবাই বাড়ির সাজগোজ করতে ব্যস্ত। আর সে উঠে তার বন্ধুদের কাছে এসে ধমকের সুরে বলল, আমি একা একা বসে বোর হচ্ছি, তোদের কি সেদিকে খেয়াল আছে? আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোরা আমাকে সময় না দিয়ে উল্টো আমাকে একা করে দিচ্ছিস। আরশির কথায় সবাই বিস্মিত হয়ে তার দিকে তাকালো। নীল আরশির দিকে চেয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, বিয়ে হয়ে যাচ্ছে মানে কি? তোর তো বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমরা তো এখন তোকে বিদায় করার জন্য এসব করছি। আরশি রাগে তেতে উঠল। নীলের দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে নীলের চুল নিজের হাতের মুঠোয় নেয়। নীল হাতের গাঁদা ফুলের মালাগুলো ফেলে দিয়ে আরশির হাত চুল থেকে ছাড়ানোর চেষ্টা করছে। আদ্রাফ, কাশফি আর নীলা মিটমিটিয়ে হাসছে তাদের ঝগড়া দেখে। এই দুটা মানুষ একসাথে হলেই টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে থাকে। নীল আরশির হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে অনুনয়ের স্বরে বলল, আশু প্লিজ, চুল ছাড়, ব্যথা পাচ্ছি খুব। আরশি ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর মতো হারামির সাথে এমনটাই করা উচিত। আরশি নীলের চুল ছেড়ে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে নিল। নীল চুলে হাত বুলিয়ে নিতে নিতেই বলল, তোর মতো শাকচুন্নিকে যত তাড়াতাড়ি জামাইয়ের বাড়ি পাঠিয়ে বিদায় করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা তোর হাত থেকে রক্ষা পাব। নীলের কথায় সবাই হো হো করে হেসে উঠল। আরশি তাদের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে। জোরালো শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়িয়ে যেতে যেতে শান্ত গলায় বলল, এখন আমাকে গুরুত্ব দিচ্ছিস না? যখন আমি থাকবো না তখন ঠিকই বুঝতে পারবি আমার গুরুত্ব। আরশি আর পেছন ফিরে তাকালো না, দেখলো না তার দিকে তাকিয়ে থাকা কয়েক জোড়া সিক্ত চোখগুলো। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির রুমের দিকে। মুহূর্তের মধ্যেই তাদের উজ্জ্বল হাসি মুখখানা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আরশি শান্ত গলায় এমন কথা বলবে সেটা কেউ আশা করেনি। আদ্রাফ নীলের কাঁধে হাত রেখে বলল, নীল, হাতে বেশি সময় নেই, স্টেজ সাজানো এখনো বাকি, তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। নীল আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে নিচ থেকে ফুলগুলো তুলে নেয়, গম্ভীর পায়ে ছাদের উদ্দেশ্যে চলে যায়। নীলের সাথে সাথে বাকি সবাই চুপচাপ মলিন মুখে চলে যায়। হলুদের সাজে নিজেকে সাজিয়ে চুপটি মেরে বসে আছে আরশি। লালচে হলুদ রঙের শাড়িতে কমলা রঙের পাড়, গায়ে জড়ানো বেলি, লাল গোলাপ আর সাদা ফুলের অলংকার। তাজা ফুলের ঘ্রাণে মোমো করছে আরশির চারপাশে। মুখে হালকা মেকআপ, দু চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে পায়ে লাল রক্তলাল রঙের আলতা। এই মুহূর্তে কোনো ফুলপরি থেকে কম লাগছে না আরশিকে। শাড়ি পরে নড়াচড়া করা আরশির কাছে খুবই বিপজ্জনক মনে হচ্ছে। বিছানা থেকে উঠে দাঁড়াতেই মনের মধ্যে ভয় জেঁকে ধরে, এই বুঝি শাড়ির কুঁচি খুলে যাবে, এখনই হয়তো হোঁচট খেয়ে পড়ে যাবে। এসব ভেবেই মনের মধ্যে ভয় নিয়ে জড়সড় হয়ে বসে আছে। বিকেলের শেষ সময় পশ্চিমা আকাশের সূর্য রক্তিম আভা ধারণ করেছে। বিকেল 4টায় হলুদের অনুষ্ঠান শুরু করার কথা হলেও পুরো ছাদ জুড়ে এখন নিস্তব্ধতা ঘিরে আছে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই স্টেজের সোফায় ভাবলেশীনভাবে বসে আছে। হঠাৎ করে এমন কিছু হয়ে যাওয়ায় কেমন যেন স্তব্ধ হয়ে গেছে আরশি। সব কিছু ঠিকঠাক থাকলেও অনুষ্ঠানের মূল মানুষটাই সকাল থেকে গায়েব। রৌদ্র সকালবেলা বাসা থেকে বেরিয়েছে, এখনও তার ফেরার কোনো নামগন্ধ নেই। রৌদ্র ফোনে ট্রাই করেও সবাই ক্লান্ত। বারবার রৌদ্রর নাম্বারে কল করলেও প্রতিবারই ফোন বন্ধ এসেছে। নির্বাণ, নীল আর আদ্রাফ বেরিয়েছে রৌদ্রর খোঁজে। রৌদ্রর বাবা মা চিন্তায় অস্থির হয়ে পড়েছে তাদের ছেলের জন্য। আরশি নির্লিপ্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎই আরশির ফোন কেঁপে উঠল।
আরশি ফোন নিয়ে স্ক্রিনের তাকাতেই বড় বড় করে নীর লেখা চোখের সামনে ভেসে উঠল। আরশি সোফা থেকে উঠে কিছুটা দূরে গিয়ে ফোন রিসিভ করলো। আরশি কিছু জিজ্ঞেস করার আগেই অপর প্রান্ত থেকে নির্বাণ অস্থিরতার সাথে বলল, হ্যালো ক্রাশ ভাবি, ভাইয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া এখন হসপিটালে আছে। নির্বাণের কথা শুনে আরশির পুরো দুনিয়া ঘুরে গেল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে, তার পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। আরশির কোনো সারা শব্দ না পেয়ে নির্বাণ আবারও অস্থির হয়ে পড়ল। হ্যালো, কিছু বলছো না কেন ভাবি? ফুপিমণিকে কিন্তু কিছু বলো না, আমার ফোনে চার্জ। নির্বাণের পুরো কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে গেল। আরশি কোনো রকম নিজেকে সামলিয়ে ছাদ থেকে নেমে গেল কাউকে কিছু না বলে। ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে একা একাই বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। আরশি স্থির চোখে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। চোখ দিয়ে অঝরে নোনা জল গাল গড়িয়ে পড়ছে। চোখের কাজলগুলো লেপটে যাচ্ছে চোখের পানিতে। নির্বাণের কথাগুলো মনে পড়তেই তার বুকে বারবার মোচড় দিয়ে উঠছে। দু চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আরশি শাড়ি পরেই অগোছালোভাবে দৌড়ে হসপিটালের ভিতরে আসে। আশেপাশের মানুষগুলোর চোখে বিস্ময়, অদ্ভুত রকমের চাহনি নিক্ষেপ করে আসে আরশির দিকে। হলুদের সাজে কোনো মেয়েকে অশ্রুসিক্ত চোখে নিয়ে হসপিটালে দৌড়াতে দেখা হয়তো তাদের জন্য খুব কৌতূহলেরই বিষয়। আরশির শাড়ি কিছুটা অগোছালো হয়ে গেছে। তাজা ফুলের অলংকারগুলো সঠিক জায়গা থেকে খানিকটা নড়ে গেছে। ভেজা চোখ দুটো লাল হয়ে উঠেছে এতক্ষণে। শাড়ির কুঁচি ধরে আরশি অস্থিরতার আশেপাশে তাকাচ্ছে। চাতক পাখির মতো ছটফট করছে। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আরশি রৌদ্রর কেবিনের দিকে দৌড়ে যেতে লাগলো। বিকেলেও যে মেয়েটা শাড়ি খুলে যাওয়ার ভয়ে বিছানায় জড়সড় হয়ে বসেছিল, সেই মেয়েটা এখন শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে। এখন আর শাড়িতে পেঁচিয়ে পড়ে যাওয়ার তার মধ্যে কোনো ভয় নেই। মন মস্তিষ্কের পুরোটা জায়গায় এখন শুধু রৌদ্রকে হারানোর ভয় দখল করে নিয়েছে। রৌদ্রর কেবিনের কাছে এসে আরশি থমকে দাঁড়িয়ে যায়। বুকটা তার বড্ড বেশি ব্যথা করছে। আরশি ক্লান্ত হয়ে বড় বড় করে শ্বাস নিচ্ছে। হাতের উল্টো পিঠে চোখের নোনা পানিগুলো মোছার ব্যর্থ চেষ্টা করলো না, কোনোভাবেই চোখের পানি বাঁধ মানছে না। আরশি কেবিনের দরজা খুলে ভেতরে তাকায়। আরশি থমকালো, বুক ফেটে কান্না আসছে তার। কেবিনের ভেতর দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আরশির স্তম্ভিত হয়ে যায়। কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে থাকে মানুষটার দিকে। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে রৌদ্রর ওপর। রৌদ্র কেবিন থেকে বের হতেই যাচ্ছিল, হঠাৎ করে আরশির এভাবে জড়িয়ে ধরায় রৌদ্র খানিকটা পিছিয়ে যায়। কোনো রকম নিজের তাল সামলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আরশিকে দেখে দু চোখে কৌতূহলেরা তারা খেলে গেল। কপালে ব্যান্ডেজ করা, চোখে মুখে ক্লান্তির ছাপ। আচমকা আরশি রৌদ্রের পিঠের দিকে শার্ট খামছে ধরে। ডুকরে ডুকরে কেঁদে ওঠে আরশি। এতক্ষণ নিঃশব্দে চোখের পানি ফেললেও এখন বাচ্চাদের মতো হেঁচকি তুলে কান্না করছে আরশি। আরশির কান্নার শব্দে রৌদ্র উত্তেজিত হয়ে পড়ে। আরশিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আরশি মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থিরতার সাথে জিজ্ঞেস করলো, আরও কি হয়েছে? কান্না করছো কেন তুমি? আর এখানেই বা আসলে কি করে? আরশি কোনো উত্তর দিল না। রৌদ্রের বুকে মুখ গুজে দিয়েই কান্না করে যাচ্ছে। রৌদ্রের কথায় কান্নার পরিমাণ যেন বেড়েই যাচ্ছে। রৌদ্র উত্তেজিত হয়ে আবারও আরশিকে বলল, আরও প্লিজ কান্না করো না, তুমি এই অবস্থায় এখানে কি করছো? আরশি কোনো ভাবান্তর হলো না। হয়তো রৌদ্রর কোনো কথায় তার কানে অবধি পৌঁছাচ্ছে না। বেশ কিছুটা সময় পর রৌদ্র আরশিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। কান্নার ফলে আরশির চোখ মুখ ফুলে উঠেছে। আরশির চোখের পানিতে রৌদ্রের বুকের দিকে শার্ট খানিকটা ভিজে গেছে। আরশি হেঁচকি তুলে অশ্রুসিক্ত চোখে রৌদ্রের দিকে তাকিয়ে জোরালো কণ্ঠে বলল, নীর বলেছে আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। রৌদ্র হাসল। আরশির দিকে এক পলক তাকিয়ে চেয়ারে বসে নিজেও আরশির মুখোমুখি একটা চেয়ার নিয়ে বসল। আরশি এখনো চোখের পানি ফেলছে মাথা নিচু করে। রৌদ্র দুই হাত আড়াআড়ি ভাঁজ করে বসে আরশিকে দেখে যাচ্ছে। আমার জন্য কান্না করছিলে তুমি?
কি ভেবেছিলে আমার কিছু হয়ে গেছে? আরশি মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। রুদ্র একটা মুচকে হাসি দিয়ে আরশির দিকে ঝুঁকে বসলো। এখনই এমন করছো, যদি মরে যেতাম তখন কি করতে তুমি? রুদ্রর কথা শুনে আরশির বুক মোচড় দিয়ে উঠল। সাথে সাথে কান্নার পরিমাণ আরও আগের মতো বেড়ে গেল। চেয়ারে বসে রুদ্রর গলা জড়িয়ে ধরল। রুদ্র খানিকটা ঝুঁকে পড়ে, কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আরে এভাবে কান্না করছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম, সত্যি সত্যি কি মরে গেছি নাকি? আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন? আপনার কিছু হলে আমি থাকবো কিভাবে? আরশি কিছুটা অস্পষ্টভাবে কথাটা বলল। রুদ্র মুচকি হেসে বলল, কেন, তুমি কি আমাকে ভালোবাসো? আরশি মাথা নাড়ালো। আরও কিছুটা শক্ত করে গলা জড়িয়ে ধরল রুদ্রর। কান্না করতে করতে বলল, অনেক। রুদ্র ভুরু কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, কি অনেক? আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি রোদ। আপনার কিছু হলে আমি মরে যাব রোদ। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম অ্যাক্সিডেন্টের কথা শুনে। কান্নারত অবস্থাতেই আরশির কথাগুলো বলে দিল। রুদ্র মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। আরশিকে সোজা করে চেয়ারে বসিয়ে দেয়। আরশির চোখের পানি মুছে দিয়ে দুগালে হাত রেখে বলল, তুমি আমাকে ভালোবাসো আরু? আরশি মাথা দুলিয়ে হ্যাঁ জানায়। রুদ্রর ঠোঁট খানিকটা প্রসারিত হয়ে এলো। আরশির চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি রুদ্রাণী। জানো, এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার এই কান্নারত মুখটা আমার খুব ভালো লাগে।